নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি সুবিমান। আজকে তোমাদের সাথে ডিসকাস করব একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, যেটা তোমাদের ইউপিএসসি প্রিলিমিনারি সিভিল সার্ভিস এক্সামে কিন্তু খুব হেল্পফুল হবে। টপিকটা কি? জিওগ্রাফি ভিআইকিউস ফর ইউপিএসসি প্রিলিমস, ম্যাপিং অ্যান্ড কনসেপ্ট কোয়েশ্চেন্সের ট্রেন্ড অ্যানালিসিস। দেখো, তোমরা জানো ইউপিএসসি সিলেবাস সম্পর্কে। দেখো, আমাদের যে পার্ট এ প্রিলিমিনারি এক্সামিনেশন রয়েছে, সেখানে 200 মার্কসের জিএস ওয়ান পেপার হয়। সেখানে জিওগ্রাফি সিলেবাসটা কী কী রয়েছে? ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। তো এখানে শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান পার্সপেক্টিভে জিওগ্রাফি পড়লে হবে না, আবার শুধু ওয়ার্ল্ড পার্সপেক্টিভেও জিওগ্রাফি পড়লে হবে না। কারণ ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি পুরোটাই ইন্টারলিঙ্ক করে তোমাদের পড়তে হবে। কিভাবে পড়তে হবে এবং কেন পড়তে হবে সেটাই আজকে আমরা বুঝবো পিআইকিউ অ্যানালিসিসের মাধ্যমে। দেখো, তোমরা সকলেই জানো যে পিআইকিউ অ্যানালিসিস কিন্তু একটা নন নেগোসিয়েবল জিনিস। কারণ তুমি যদি পিআইকিউ অ্যানালিসিস না করো, ট্রেন্ডটাকে যদি না বুঝতে পারো, ইউপিএসসির প্যাটার্ন যদি না বুঝতে পারো, তাহলে কিন্তু এটাও বুঝতে পারবে না যে কোন, কোন চ্যাপ্টার্স থেকে ইউপিএসসি বারবার রিকারিং থিম তৈরি করেছে। কোন, কোন চ্যাপ্টার থেকে বারবার প্রশ্ন আসছে। শুধু প্রশ্নের মান বা লেভেলটা পরিবর্তন হচ্ছে। কিন্তু প্রশ্ন একই থাকছে। ফর এক্সাম্পল, তোমরা যদি দেখো কিছু ইম্পোর্টেন্ট টপিক যেমন ক্লাইমেটিক ফেনোমেনা, ইন্ডিয়ান রিভার সিস্টেম, ম্যাপ বেসড লোকেশন, এগুলো থেকে কিন্তু ইউপিএসসি বারবার প্রশ্ন করে। চলো আমরা একের পর এক দেখে নিই। দেখো, অ্যানালিসিস অফ জিওগ্রাফি কোশ্চেন্স ইন ইউপিএসসি প্রিলিম প্রিভিয়াস ইয়ার যদি আমরা 2015 পর্যন্ত নেই, দেখতে পাবো প্রতি বছর কিন্তু 12 থেকে 15টা প্রশ্ন, প্লাস মাইনাস 2 ধরে নিচ্ছি, এই 12 থেকে 15টা প্রশ্ন কিন্তু জিওগ্রাফি থেকে আসে। তার মধ্যে 50-60% প্রশ্ন আছে জিওগ্রাফির যে কনসেপচুয়াল পেপারস গুলো রয়েছে, সেই কনসেপচুয়াল পেপারস গুলো। যেমন ধরো ক্লাইমেটোলজি, জিওমরফোলজি, ওশেনোগ্রাফি, এই সমস্ত রিলেটেড। আর কিছু প্রশ্ন থাকে সেগুলো ম্যাপিং বেসড প্রশ্ন। আমরা এই সমস্ত প্রশ্নগুলো একটার পর একটা পিআইকিউ স্যাম্পল কোয়েশ্চেন থেকে আমরা বুঝে নেব যে কোন, কোন চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসছে। প্রথমে কোয়ান্টিটিটা দেখে নাও। 2024 এ অনেকগুলো প্রশ্ন এসেছিল, প্রায় 20টা প্রশ্ন। 2023 তে 16 questions. In 2022, there are 16 questions. In 2021, 10 questions from geography. In 2020, 10 questions from geography. In 2019, again 14 questions. In 2018, again 10 questions. তো এভাবে যদি তোমরা 2015 সাল পর্যন্ত ট্রেন্ড অ্যানালিসিস করো, এটাই বুঝতে পারবে যে জিওগ্রাফিতে কিন্তু একটা ভালো নাম্বার কোয়েশ্চেন্স কিন্তু আসছে। এবার আমরা ট্রেন্ডটা একটু চ্যাপ্টার ওয়াইজ বুঝে নিই। দেখো, কিছু, কিছু টপিক রয়েছে সেগুলো থেকে খুব হাই ফ্রিকোয়েন্সিতে প্রশ্ন আসে। কিছু, কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলোতে মডারেটলি প্রশ্ন আসে। যেমন জিওমরফোলজি। এখানে কি, কি রয়েছে? আর্থের স্ট্রাকচার অ্যান্ড ইন্টেরিয়র অফ দ্য আর্থ, প্লেট টেকটনিক্স, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, আর্থকোয়েক, মাউন্টেন বিল্ডিং, রকস অ্যান্ড মিনারেলস, এন্ডোজেনিক অ্যান্ড এক্সোজেনিক ফোর্সেস, ল্যান্ডফর্মস। এগুলো থেকে কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে প্রশ্ন আসে। আমরা কিছু এক্সাম্পলও দেখে নেব। নেক্সট চ্যাপ্টার হচ্ছে ক্লাইমেটোলজি বা ক্লাইমেটিক ফেনোমেনন। জেট স্ট্রিম, ইন্ডিয়ান মনসুন, এল নিনো, লা নিনা, মদন জুলিয়ান অসিলেশন, ইন্ডিয়ান ওশেন ডাইপোল, ওয়েস্টার্লিজ, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। এখানেও ফ্রিকোয়েন্সি হাই। ইন্ডিয়ান রিভার অ্যান্ড ড্রেনেজ। তোমরা জানো ভারতবর্ষের রিভারগুলো কিন্তু সমস্ত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ইউপিএসসিতেও কিন্তু বারবার ইন্ডিয়ান রিভার্স এবং ওয়ার্ল্ডের বিভিন্ন মেজর রিভার্স থেকে প্রশ্ন আসে। লোকেশন বেসড প্রশ্ন আসে, এগুলো আমরা এক্সাম্পল দেখে নেব কিছু। যেমন মাউন্টেন্স, ক্যাপিটালস, আইল্যান্ড, পাসেস, সিজ, বর্ডার ডিসপিউট রিজিয়নস, স্ট্রেটস, প্রণালী, এগুলোতে কিন্তু হাই ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে। সয়েল অ্যান্ড এগ্রিকালচার, যেহেতু ইন্ডিয়া একটা এগ্রিকালচার ভিত্তিক দেশ, তো ইন্ডিয়ার এগ্রিকালচার থেকে প্রশ্ন আসে যে ভারতবর্ষে কি, কি ধরনের মৃত্তিকা রয়েছে, কোন মৃত্তিকাতে কোন ধরনের শস্য সবথেকে ভালো চাষ হয়, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ক্রপিং প্যাটার্ন কি, রবি ক্রপ কখন হয়, খরিফ ক্রপ কখন হয়, এবং ন্যাচারাল রিসোর্সেস, ভারতের যে মিনারেলগুলো রয়েছে, যেমন ছোটনাগপুর মালভূমি, এই অঞ্চলগুলোতে যে সমস্ত মিনারেলস পাওয়া যায়, সেই ইম্পোর্টেন্ট জোনগুলো থেকে বারবার প্রশ্ন আসে। এবং সবশেষে হিউম্যান জিওগ্রাফি। এখানে ট্রেন্ড একটু লো, বাট লো মানে এই নয় যে এখান থেকে প্রশ্ন আসে বা তোমরা চ্যাপ্টারটা নেগলেক্ট করে যাবে। প্রশ্ন আসে কিন্তু তুলনামূলকভাবে কম আসে।
আচ্ছা, তার আগে আমরা পিআইকিউ তে একটু ডিসকাস করে নেব যে কোন চ্যাপ্টার থেকে কি ধরনের পিআইকিউস আসছে, তবেই তোমাদের ক্ল্যারিটিটা ঠিকঠাক থাকবে। তার আগে দেখে নেই যে জিওগ্রাফির একটা হলিস্টিক প্রিপারেশন তোমরা কিভাবে করবে। দেখো, ১ম এ তোমাদের কিছু স্টাডি মেটেরিয়াল চুজ করতে হবে। কি স্টাডি মেটেরিয়াল চুজ করবে? ১ নম্বর হচ্ছে এনসিইআরটি। কোন এনসিইআরটি? ক্লাস 11 এবং ক্লাস 12। ক্লাস 11 এবং ক্লাস 12 এর এনসিইআরটি কিন্তু জিওগ্রাফির বেসিক প্রিপারেশন এর জন্য, কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য কিন্তু এনাফ। কারণ ইউপিএসসি এনসিইআরটি থেকে ডিরেক্ট স্টেটমেন্ট তুলে প্রশ্ন করে। তাই এনসিইআরটি পড়া কিন্তু ইজ আ মাস্ট। এরপর তুমি এনসিইআরটিটা ঠিকঠাকভাবে পড়েছো কিনা, বা তোমার মধ্যে এটা ফিলিং আসতে পারে যে মার্কেটে তো আরো অনেক স্টাডি মেটেরিয়াল রয়েছে। সেগুলোর সম্বন্ধে আমি জানবো কিভাবে? ওগুলোও কি পড়তে হবে? কতগুলো তুমি পড়বে? তার সলিউশন নিয়ে এসেছে রাইস আইএস। আমরা তোমাদের জন্য বানিয়েছি রাইস আইএস এনসিইআরটি ক্রাক্স। এই ক্রাক্স কথার অর্থ হচ্ছে যে সমস্ত স্ট্যান্ডার্ড স্টাডি মেটেরিয়াল রয়েছে জিওগ্রাফির, সেই সমস্ত স্টাডি মেটেরিয়াল ইনক্লুডিং ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত জিওগ্রাফির এনসিইআরটি, এই সমস্তগুলোকে মার্জ করে তার একটা সামারাইজ এক্সাম ওরিয়েন্টেড ভার্সন কিন্তু আমরা বার করেছি। এটাই হচ্ছে রাইস আইএস এনসিইআরটি ক্লাস। এটা তোমার জন্য কিন্তু একটা খুব ভালো রিভিজিয়ার মেটেরিয়াল হতে পারে। তার সাথে কি করবে? পাস্ট 10 ইয়ার্স, যদি 20 ইয়ার্স করতে পারো আরো ভালো হয়। আমি তোমাদের রিকমেন্ড করব 20 ইয়ার্স করো। 20 ইয়ার্স টপিক ওয়াইজ আইডেন্টিফাই করবে এবং গ্র্যাবস করবে। 20 ইয়ার্স এর পিআইকিউ তোমরা আমাদের রাইস আইএস টেলিগ্রাম চ্যানেল, রাইস আইএস ইউটিউব চ্যানেলে ডিসকাশনও পেয়ে যাবে, এবং রাইস আইএস ওয়েবসাইটেও ইয়ার ওয়াইজ পিআইকিউস এর এবং সাবজেক্ট ওয়াইজ পিআইকিউ ডিভিশন তোমরা দেখতে পাবে। তাই আমাদের রাইস আইএস ওয়েবসাইটে ভিজিট করে তোমরা এই সমস্ত রিসোর্স গুলো কিন্তু দেখে নিতে পারো। চলো, এবার আমরা শুরু করি পিআইকিউস। তার আগে বলে দেই, জিওগ্রাফিতে কিন্তু স্ট্যাটিক পার্টের সাথে, সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটাও খুব ইম্পোর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন এর জন্য আমাদের রাইস আইএস এর ডেইলি প্রিলিমস বাইট থাকছে, এবং আমাদের যে মান্থলি ম্যাগাজিন রয়েছে, সেই মান্থলি ম্যাগাজিনে সাবজেক্ট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স ডিভিশন থাকে। যেখানে ইম্পোর্টেন্ট প্লেসেস ইন নিউজ, ইম্পোর্টেন্ট প্লেসেস ইন ডিসপিউট, অল জিওগ্রাফি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, অল সাবজেক্ট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আপডেটেড থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমরা রাইস আইএস এর ম্যাগাজিন তোমরা ফলো করতে পারো, এবং ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স রাইস আইএস এর ওয়েবসাইটে ফলো করবে, এবং ইউটিউবেও দেখে নেবে কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন। তো এইভাবে তোমাদের একটা হলিস্টিক প্রিপারেশন করতে হবে। চলো, এবার যেটা এই ভিডিওর সবথেকে ইম্পোর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে পিআইকিউ অ্যানালিসিস করবো আমরা পিআইকিউ দেখার মাধ্যমে। যে কোন চ্যাপ্টার থেকে ইউপিএসসি কতটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনস করেছে। ১ম প্রশ্ন এসেছে ক্লাউডস থেকে। ১ম প্রশ্ন আজকে যেটা নিলাম, ক্লাউডস এর ইম্পোর্টেন্ট ফিচার সম্পর্কে। যে হাই ক্লাউডস প্রাইমারিলি রিফ্লেক্ট সোলার রেডিয়েশন অ্যান্ড কুল দ্য সারফেস অফ দ্য আর্থ। লো ক্লাউডস হ্যাভ এ হাই অ্যাবজর্পশন অফ ইনফ্রারেড রেডিয়েশন এমানেটিং ফ্রম দ্য আর্থ সারফেস অ্যান্ড দাস কজ ওয়ার্মিং এফেক্ট। প্রথমেরটাও ভুল, দ্বিতীয়টাও ভুল, কারণ এটা ইন্টারলিঙ্ক করে দিয়ে। তো এখান থেকে তোমরা বুঝলে যে ক্লাউড যে চ্যাপ্টারটা রয়েছে, ক্লাউড, তোমরা যখন জিওগ্রাফি এনসিইআরটি পড়বে ভালো করে, তোমরা জানতে পারবে যে আমরা সারফেস থেকে যত উপরের দিকে যাব, বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের ক্লাউডস আমরা দেখতে পাই। কোথাও কিম্বাস থাকে, কোথাও কিমুলোনিম্বাস থাকে, কোথাও সিরাস থাকে। এইভাবে ক্লাউডস এর বিভিন্ন স্তর রয়েছে, এবং বিভিন্ন ক্লাউডস এর বিভিন্ন ধরনের ক্লাউডস এর বিভিন্ন ফিচার্স রয়েছে। এগুলো থেকে ইউপিএসসি প্রশ্ন করেছে। তো ক্লাউডস আর অ্যালবেডো এফেক্ট, এই দুটোকে ইন্টারলিঙ্ক করে কিন্তু প্রশ্ন এসেছে। এটা তোমরা বারবার দেখতে পাবে যে ইউপিএসসি তার প্রিলিমসের এক্সামে কিন্তু বিভিন্ন চ্যাপ্টারকে ইন্টারলিঙ্ক করে প্রশ্ন করে। তো এটা হলো একটা স্ট্যাটিক কোয়েশ্চেনস। এরপরে দেখো, এই যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি থেকে প্রশ্ন এসছে। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, বা ধরো আর্থকুয়েক, এই চ্যাপ্টারগুলোতে কিন্তু বারবার প্রশ্ন আসে। দ্য বেল্ট অফ অ্যানসিয়েন্ট রক ফ্রম ব্রাজিল কোস্ট ম্যাচেস দ্য কোস্ট অফ ওয়েস্ট আফ্রিকা। ব্রাজিলের কোস্টটা ওয়েস্ট আফ্রিকার কোস্টের সাথে ম্যাচ করছে। তো এটা কি কন্টিনেন্টাল থিওরিকে সাপোর্ট করছে না করছে না? গন্ডোয়ানা ল্যান্ড থেকে কোয়েশ্চেনস এসছে। গোল্ড ডিপোজিট অফ ঘানা থেকে প্রশ্ন এসছে। তো দেখো, এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা প্লেট টেকটনিক থিওরি কিন্তু ইউপিএসসির জন্য একটা রিকারিং থিম, বারবার প্রশ্ন আসে। দেখো, আমি প্রশ্নগুলো ডিটেইলসে অ্যানালিসিস করছি না, এগুলো আমরা অন্য ভিডিওতে করব। এখন দেখে নাও শুধু যে কোন চ্যাপ্টার থেকে বারবার প্রশ্ন আসছে। দেখো, এই যে টেম্পারেচার থেকে প্রশ্ন এসছে। টেম্পারেচার কন্ট্রাস্ট বিটুইন কন্টিনেন্ট অ্যান্ড ওশেন ইজ গ্রেটার ডিউরিং সামার দ্যান ইন উইন্টার। দ্য স্পেসিফিক হিট অফ ওয়াটার ইজ মোর দ্যান দ্যাট অফ দ্য ল্যান্ড সারফেস। তো তোমরা দেখছো যে বারবার কিন্তু আমাদের এই ধরনের জিনিস থেকে বারবার, এই ধরনের চ্যাপ্টারগুলো থেকে বারবার আসছে। এখানে কোন চ্যাপ্টার তোমরা বলতে পারো? এটা প্রেসার, টেম্পারেচার, এই চ্যাপ্টার থেকে কিন্তু বারবার প্রশ্ন।
আবার দেখো এখানে কিন্তু ইন্টারলিঙ্ক করে দিয়েছে, স্পেসিফিক হিট অফ ওয়াটার ইজ মোর দ্যান দ্যাট অফ দ্য ল্যান্ড সারফেস। এখানে ক্লাইমেটোলজির সাথে কিন্তু ইন্টারলিঙ্ক করা আছে। ইন্ডিয়ান মনসুন যেটা খুব একটা ইম্পোর্টেন্ট চ্যাপ্টার, সেই ইন্ডিয়ান মনসুনের সাথে প্রেসার, টেম্পারেচার, ট্রেড উইন্ডস, ওয়েস্টার্লিস এই সমস্ত টপিকগুলোকে ইন্টারলিঙ্ক করে ইউপিএসসি প্রশ্ন। তো তোমাদের প্রিপারেশনটাও এভাবেই ইন্টারলিঙ্ক করে পড়তে হবে। আরো দেখে নেই চলো। ইন্ডিয়ান ওশেন ডাইপোল। আগেই মেনশন করেছিলাম যে আইওডি, ইন্ডিয়ান ওশেন ডাইপোল, এল নিনো, লা নিনা, তারপর মদন জুলিয়ান অসিলেশন, এই সমস্ত বিষয় থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। এগুলো কি? কোথায় হয়? এগুলোর সাথে ইন্ডিয়ান মনসুনের রিলেশন কোথায়? এটা কিন্তু ক্লাইমেটোলজির পার্ট। ক্লাইমেটোলজি। ইন্ডিয়ান ওশেন ডাইপোল, তার সাথে এল নিনো। দেখো ইন্ডিয়ান ওশেন ডাইপোলের সাথে এল নিনোকে কানেক্ট করে প্রশ্ন করেছে। তার সাথে মনসুন মানে ইন্ডিয়ান মনসুনকে কানেক্ট করেছে। যে আইওডি এবং এল নিনোর প্রভাব ভারতের যে মনসুন মনসুন সেই মনসুনের উপর কিভাবে প্রভাব পড়ে? বৃষ্টিপাত বেশি হয় না কম হয়? তারপরে দেখো ওশেনসের ফিচার সম্পর্কে। ট্রপিক্যাল জোনের ওশেন আর টেম্পারেট জোনের ওয়েস্টার্লিজ এবং ওশেনের উপর কি প্রভাব রয়েছে? আমাদের তোমরা যদি জিওগ্রাফির এনসিইআরটি দেখবে যে ইকুয়েটর থেকে যত আমরা উপরের দিকে যাব বা নিচের দিকে আসবো জোনগুলো চেঞ্জ হয়ে যায়। প্রথমে শুরু হয় ট্রপিক্যাল জোন যেখানে ভারতবর্ষ অবস্থিত। তার উপরে রয়েছে টেম্পারেট জোন, তার উপরে রয়েছে পোলার রিজিয়ন। তো এইভাবে এই যে জোনগুলো রয়েছে বিভিন্ন জোনে বিভিন্ন ধরনের ভেজিটেশন পাওয়া যায়, বিভিন্ন ধরনের ক্লাইমেট পাওয়া যায়। সেই ক্লাইমেটের যে ফিচার্সগুলো থেকে এই প্রশ্নটা করেছে। দেখো বিভিন্ন ধরনের ফরেস্ট, ফরেস্ট মানে হচ্ছে চ্যাপ্টারের নাম ন্যাচারাল ভেজিটেশন। ন্যাচারাল ভেজিটেশন থেকে প্রশ্ন করেছে। তোমরা জানো ভারতবর্ষে বিভিন্ন ধরনের বনভূমি পাওয়া যায়। কোথাও চিরহরিত অরণ্য, কোথাও পর্ণমোচী অরণ্য, তারপরে এই যে কনিফারাস ফরেস্ট যেটা মাউন্টেনে দেখতে পাওয়া যায়, ড্রাই ডিসোডিয়াস ফরেস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাওয়া যায়, যেখানে বসন্তকালে পাতা ঝরে যায়, পর্ণমোচী অরণ্য। ম্যানগ্রোভ ফরেস্ট তোমরা সবাই জানো সুন্দরবনে পাওয়া যায়, উড়িষ্যাতে পাওয়া যায়, গুজরাটে পাওয়া যায়। ট্রপিক্যাল রেন ফরেস্ট যেটা আমাদের নর্থ ইস্টের যে স্টেটসগুলো রয়েছে, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যে দেখতে পাওয়া যায়। তো এখানে হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট সম্বন্ধে কিছু বলে দিয়েছে, তার ইম্পোর্টেন্ট ফিচার্স কী, কী? সেই ফিচার্স থেকে প্রশ্ন করে। ন্যাচারাল ভেজিটেশন একটা রিকারিং থিম। এরপরে দেখো যেটা ইন্টারেস্টিং সবথেকে যে ইউপিএসসি ম্যাপ বেসড কোয়েশ্চেন্স করে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর বেসিসে, কিন্তু টপিকটা কিন্তু সেম থাকে। কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। দেখো কিভাবে। ২০২৫ সালে ইউপিএসসি প্রশ্ন করেছে কোন, কোন দেশের উপর দিয়ে ইকুয়েটর পাস করেছে? দেখো, থ্রু হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস অফ কান্ট্রিজ ডাজ দ্য ইকুয়েটর পাস? ২০০৬ সালে প্রশ্ন করেছে, সরি ২০০৬ তে প্রশ্ন করেছে যে কোন, কোন দেশের উপর দিয়ে ইকুয়েটর পাস করেছে। আর ২০২৫ সালে প্রশ্ন করেছে কোন, কোন লেকের উপর দিয়ে, কোন, কোন হ্রদের উপর দিয়ে ইকুয়েটর পাস করেছে। অপশানে দিয়েছে টাঙ্গানাইকা, টনলে স্যাপ, পাটাস লাগুন। উত্তর হবে নান, কোনটাই পাস করেনি। কিন্তু এখান থেকে তুমি বুঝতে পারলো যে ইকুয়েটর জোন এবং ইকুয়েটর যে সমস্ত দেশের উপর দিয়ে গিয়েছে বা ইকুয়েটরের আশেপাশে যে সমস্ত ইম্পর্টেন্ট প্লেস রয়েছে সেগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, বারবার রিকারিং হচ্ছে। দেখো ইকুয়েটর কোন, কোন দেশের উপর দিয়ে গিয়েছে? কলম্বিয়া, ইকুয়েটর, কঙ্গো, সোমালিয়া, উগান্ডা এই সমস্ত কান্ট্রি। এগুলো তোমরা দেখে নিও। আমরা এই কনটেন্টটা এই ভিডিওর নিচে লিঙ্কে আমরা দিয়ে দেবো, সেখান থেকে পড়ে নেবে। এখন দেখে নাও যে কোন, কোন চ্যাপ্টার থেকে বারবার প্রশ্ন আসছে। দেখো টাইম জোন। বলেছে যে কোন, কোন দেশে ৪ টার বেশি টাইম জোন রয়েছে। তোমরা জানো ভারতবর্ষে একটাই টাইম জোন, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। কিন্তু আমরা দেখব যে বিশ্বে অনেক দেশ রয়েছে যাদের পক্ষে একটা স্ট্যান্ডার্ড টাইম মেনে চলা ইজ ডিফিকাল্ট বিকজ অফ দ্য জিওগ্রাফিক্যাল রিজন। কারণ তারা এতটাই বড় দেশ বা তাদের বিভিন্ন দ্বীপপুঞ্জ রয়েছে সারা বিশ্ব জুড়ে। যেমন ফ্রান্সের রয়েছে ১২ টা দ্বীপপুঞ্জ, ১২ টা স্ট্যান্ডার্ড টাইম। রাশিয়া রয়েছে ১১ টা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ১১ টা। অস্ট্রেলিয়া রয়েছে ৯ টা। এইভাবে বিভিন্ন দেশের একের বেশি টাইম জোন রয়েছে। এটা থেকেই প্রশ্ন করেছে। Consider the following information: region, name of the mountain range, type of mountain. কোন, কোন মাউন্টেন কোথায় অবস্থিত এবং কি ধরনের মাউন্টেন? যেরকম ভোজ এটা কি ধরনের মাউন্টেন? আল্পস কি ধরনের মাউন্টেন? অ্যাপালাচিয়ান কি ধরনের মাউন্টেন? অ্যান্ডিজ কি ধরনের মাউন্টেন এবং এদের লোকেশন কি, কি? এখান থেকে প্রশ্ন করেছে। তো তোমাদের মাউন্টেন চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। মাউন্টেন, জিওমরফোলজি এবং ভালো করে দেখো, এটা কিন্তু একটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভ এ করেছে এই প্রশ্নটা। যে বিশ্বের যে বিখ্যাত মাউন্টেনগুলো রয়েছে বিভিন্ন কন্টিনেন্টের, দেখো প্রতিটা কন্টিনেন্ট ধরেছে। একটা এশিয়ান কন্টিনেন্ট,
ইউরোপিয়ান কন্টিনেন্ট, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা। তো বিভিন্ন কন্টিনেন্টের যে মাউন্টেনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পোর্টেন্ট। ইউপিএসসি আবার দেখবে কিছু বছর পরে প্রশ্ন করবে ইন্ডিয়ার কনটেস্টে যে ইন্ডিয়ার মাউন্টেনের নাম দিয়ে দেবে। ধরো হিমালয়াস, আরাবল্লী, বিন্ধ্যা। তো এগুলোর লোকেশন জিজ্ঞাসা করতে পারে বা কোনো একটা ইম্পোর্টেন্ট ফিচার্স জিজ্ঞাসা করতে পারে। তো এইভাবেই ট্রেন্ডগুলো আমরা বুঝতে পারবো। দেখো আবার লেক থেকে প্রশ্ন করেছে। আমরা দেখলাম একটা প্রশ্ন করেছে ২০২৫ সালে যে ইকুয়েটর কোন লেকের উপর দিয়ে গিয়েছে? আর এই প্রশ্নটা দেখো কোন কোন লেকের সাথে ডাইরেক্টলি রিলেটেড? ঝিলাম রিভার, উলার লেক; কৃষ্ণা রিভার, কোল্লেরু লেক; গান্ডাক রিভার, কানওয়াল লেক। এখানে শুধুমাত্র ফার্স্ট স্টেটমেন্টটাই কারেক্ট। কারণ কৃষ্ণা রিভার ডাইরেক্টলি কোল্লেরু লেকের সাথে রিলেটেড নয় এবং কানওয়াল লেক যেটা বিহারে আছে, কানওয়াল লেক, এটা কিন্তু গন্ডক রিভারের সাথে নয়। এটা হচ্ছে বুড়ি গন্ডক রিভারের সাথে। দেখো ইউপিএসসি এইভাবেই কিন্তু তোমাদের ট্রিক করে দেবে, ট্র্যাপে ফেলবে। দেখো তোমরা হয়তো পড়ে থাকবে গন্ডক রিভার। পরীক্ষার হলে এক্সাম প্রেসারে মনে পড়বে না। কিন্তু প্রকৃতপক্ষে এটা বুড়ি গন্ডক হবে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের। তাহলে লেকস, রিভার্স, মাউন্টেন্স এগুলো কিন্তু বারবার প্রশ্ন আসছে। এবার দেখো ম্যাপিং প্রশ্ন কিভাবে আসছে। নর্থ সি, আমাদের যে বিভিন্ন ইম্পোর্টেন্ট সি গুলো রয়েছে যেরকম নর্থ সি, কাস্পিয়ান সি, অ্যাড্রিয়াটিক সি, মেডিটেরিয়ান সি, ব্ল্যাক সি, বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি, এই সমস্ত সি এর বর্ডারিং যে কান্ট্রি সেগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। যেমন এখানে জিজ্ঞাসা করেছে নর্থ সি এর বর্ডারিং কান্ট্রি কোনগুলো? দেখে নাও ইউকে, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স। পরের প্রশ্ন দেখো ২০২৪ এ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং কানাডার মধ্যে বর্ডার ডিসপিউট চলেছিল তাই প্রশ্ন করেছে। দ্য লংগেস্ট বর্ডার বিটুইন 2 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এটা হবে কানাডা এবং ইউএসএ। তাহলে বিভিন্ন সমুদ্র, তাদের আশেপাশে কোন দেশ রয়েছে বা বিভিন্ন দেশের যে বর্ডার যেগুলো নিউজে থাকে, যেরকম ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, এই বর্ডারগুলো সবসময় নিউজে থাকে। এখান থেকে প্রশ্ন করবে যে তোমাকে ডুরান্ড লাইন কোথায় অবস্থিত? ম্যাকমোহন লাইন কোথায় অবস্থিত? হোয়াট ইজ লাইন অফ কন্ট্রোল অ্যান্ড হোয়াট ইজ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল? এই ধরনের বিষয় থেকে প্রশ্ন করবে। তো একটা প্রশ্ন থেকে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কি ধরনের প্যাটার্নের প্রশ্ন ভবিষ্যতে ইউপিএসসি করতে পারে। এই জন্যই কিন্তু বিআইকিউ অ্যানালিসিসটা আমরা বারবার বলছি এটা কিন্তু তোমাদের একটা পথ দেখাবে। দেখো আবার প্রশ্ন করেছে রেড সি থেকে। রেড সি রিসিভস ভেরি লিটল precipitation in any form, no water enters রেড সি from rivers. দেখো বললাম যে রেড সি, অ্যাড্রিয়াটিক সি, কাস্পিয়ান সি এগুলো বারবার প্রশ্ন আসে। কিন্তু কখনো প্রশ্ন আসতে পারে যে ম্যাচ অফ দ্য ফলোইং, কোন, কোন সি তার লোকেশন কোথায়? কিন্তু এখানে প্রশ্ন করেছে পার্টিকুলার একটা সি এর কি ফিচার্স? দেখো রেড সি তোমরা জানো সবথেকে লবণাক্ত, সেই ফিচার্সটা থেকেই এই প্রশ্নটা করেছে। তো শুধুমাত্র লোকেশন দেখলেও হবে না। সেই লোকেশনটা যদি কোনো ইউনিক ফিচার্স থেকে থাকে, সেই ইউনিক ফিচার্সটাও তোমাদের পড়ে নিতে হবে। যেমন ভারতবর্ষের চিল্কা লেক। চিল্কা লেক কিন্তু শুধুমাত্র একটা লেক নয়। এটা একটা খুবই কালচারালি খুব ইম্পোর্টেন্ট একটা উড়িষ্যার জন্য। ট্যুরিজমকে প্রমোট করে। এখানে পরিযায়ী পাখিরা আসে। এটা একটা রামসার সাইট এবং চিল্কা লেকের ভেতর কিছু আইল্যান্ডস রয়েছে। এগুলো ক্লাইমেটোলজির দিক থেকে বা এনভায়রনমেন্ট এর দিক থেকে খুব এগুলো ইম্পোর্টেন্ট। এই ফিচার্সগুলো তোমাদের জেনে নিতে হবে। হাউ মেনি অফ দ্য অ্যাবভ মেনশনড কান্ট্রিজ শেয়ার এ ল্যান্ড বর্ডার উইথ ইউক্রেন? দেখো আবার সেই বর্ডার রিলেটেড কোয়েশ্চেনস জিওগ্রাফিতে। ২০২৩ সালে রাশিয়া ইউক্রেন বর্ডার নিউজে ছিল। তাই প্রশ্ন করেছে যে ইউক্রেনের বর্ডারে কোন কান্ট্রি রয়েছে? পোল্যান্ড, বেলারুস, রাশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, এই সমস্ত, রোমানিয়া, হাঙ্গরি, মলদোভা এই সমস্ত কান্ট্রি রয়েছে। দেখো তারপরে ২০২২ এ ইউএস এর অনারেবল প্রেসিডেন্ট আফগানিস্তান থেকে তার ট্রুপ সরিয়ে নিয়েছিলেন। এইজন্য আফগানিস্তান নিউজে ছিল। তো আফগানিস্তানের বর্ডারিং কান্ট্রিজ গুলো জিজ্ঞেস করে। তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, পাকিস্তান, ইরান এই সমস্ত কান্ট্রি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে একই থিম বারবার রিপিট হচ্ছে। দেখো, আমি একটু আগেই বললাম যে রিভার্স থেকে প্রশ্ন হতে পারে যে কোন রিভার কোন পর্বত থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে পড়েছে বা কোন রিভারের আশেপাশে কি ইম্পোর্টেন্ট সাইট রয়েছে, কোন রিভারের সাথে কোন লেক রিলেটেড। দেখো এটা একটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভে করেছে যে বিশ্বের বিভিন্ন বিখ্যাত যে রিভারগুলো রয়েছে বিভিন্ন কান্ট্রির, এই রিভারগুলো কোথায় গিয়ে এদের কোথায় গিয়ে পড়েছে, শেষ কোথায় হয়েছে। মেকং রিভার কোথায় শেষ হয়েছে, টেমস রিভার কোথায় শেষ হয়েছে, ভোলগা রিভার কোথায় শেষ হয়েছে, জাম্বেজি রিভার কোথায় শেষ হয়েছে। তো এটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভ করেছে, যেকোনো দিন ইন্ডিয়ান পার্সপেক্টিভেও প্রশ্ন আসতে পারে। আবার দেখো সেম প্রশ্ন, বিভিন্ন সি, অ্যাড্রিয়াটিক সি, ব্ল্যাক সি, কাস্পিয়ান সি, মেডিটেরিয়ান সি, রেড সি কোন কান্ট্রির সাথে বর্ডার করেছে? এই প্রশ্ন কারেক্টলি ম্যাচ জানতে চেয়েছে।
দেখো আমরা ডিটেইলস দিয়ে দিয়েছি, এগুলো পড়ে নিও একবার। তো থিমটা এটাই যে থিম কি? বিভিন্ন ইম্পোর্টেন্ট যে সিস গুলো রয়েছে, লোকেশনের তার লোকেশনগুলো খুবই ইম্পোর্টেন্ট এবং কোন কান্ট্রির সাথে বর্ডার শেয়ার করেছে এগুলোই। দেখো, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস এনভায়রনমেন্ট রিলেটেড কোয়েশ্চেন। এখানে প্রশ্ন করেছে যে এর মধ্যে এই ৩ টে অপশনের মধ্যে কোন লেক যেটা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পুরোপুরি শুকিয়ে গিয়েছে, ড্রাই হয়ে গেছে, ড্রাই আপ হয়ে গিয়েছে? এটার উত্তর হচ্ছে অ্যারাল সি। তো ভবিষ্যতে যদি এরকম কোনো লেক নিউজে আসে যে লেকটা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ধীরে, ধীরে ধ্বংসের পথে এগোচ্ছে বা কোনো গ্লেসিয়ার, ইউপিএসসি 2025 এ প্রশ্ন করেছে এমন একটা গ্লেসিয়ার যে গ্লেসিয়ারটা ধীরে, ধীরে ধ্বংস হয়ে গিয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। তার লোকেশন জানতে চেয়েছে। তো একইভাবে এই যে লেকটা 2018 তে এই লেকটা ধ্বংস হয়ে গেছে দেখো। আগে কতটা জল ছিল এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে। তো এটা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে হয়েছে। তো এখান থেকে প্রশ্ন করেছে। তো তোমাকে দেখে নিতে হবে অপশানে কি, কি রয়েছে। ব্ল্যাক সি রয়েছে, লেক বৈকাল। তো এই দুটো অপশানকে তোমরা ইমিডিয়েটলি তোমাদেরকে এখান থেকে একটু কনটেন্ট প্রিপেয়ার করে নিতে হবে। যে এই দুটো সি বা লেক কোথায় অবস্থিত? এর আশেপাশে কোন, কোন কান্ট্রিজ রয়েছে এবং এগুলো নিউজে কেন রয়েছে? এভাবেই তোমরা একটা হোলিস্টিক প্রিপারেশন করতে পারো। দেখো আবার সেই মেডিটেরিয়ান সি কোন, কোন দেশের সাথে বর্ডার শেয়ার করছে জিজ্ঞেস করেছে। এই যে মেডিটেরিয়ান সি। মেডিটেরিয়ান সি একমাত্র ওশেন বা একমাত্র সি সরি যেটা আফ্রিকা, এশিয়া এবং ইউরোপকে কানেক্ট করছে। প্লাস এটা আটলান্টিক ওশেনের সাথে স্ট্রেট অফ জিব্রাল্টার মাধ্যমে জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে কিন্তু কানেক্টেড আছে। এই রিজনটা সবসময় নিউজে থাকে। ব্যবসা-বাণিজ্যের কারণে, বিভিন্ন ওয়ার্ল্ড ডিসপিউটের কারণে। দেখো ২০১৫ তে আবার মেডিটেরিয়ান সি এর সাথে প্রশ্ন করেছে। যে মেডিটেরিয়ান সি এর সাথে কোন কান্ট্রিটা বর্ডার করে না? আগে করেছে যে কোন, কোন দেশ বর্ডার করে, এখন প্রশ্ন করেছে যে কোন কান্ট্রি বর্ডার করে না। তুমি জানলেই পারবে। পরের প্রশ্ন করেছে টার্কি। টার্কি এমন একটা দেশ যেটা এশিয়াতেও কিছুটা পার্ট রয়েছে আবার ইউরোপেও এর কিছুটা পার্ট রয়েছে। কোন দুটো সি কে কানেক্ট করেছে? এখানে ব্ল্যাক সি রয়েছে, সি ও মারমারা রয়েছে, এজিয়ান সি এবং মেডিটেরিয়ান সি। এই ৪ টে সি কেও কিন্তু কানেক্ট করেছে টার্কি। তাহলে উত্তর এখানে কি হবে? ব্ল্যাক সি এবং মেডিটেরিয়ান সি। তারপরে দেখো সাউথ থেকে নর্থ সাজাতে বলেছে এই লোকেশনগুলো। ৪ টে শহরের নাম দিয়েছে। ব্যাংকক, হানই, জাকার্তা, সিঙ্গাপুর। আমাদের সাউথ ইস্ট এশিয়ার যে কান্ট্রিগুলো রয়েছে, সবার নিচে রয়েছে ইন্দোনেশিয়া, জাকার্তা এখানে আছে। তার উপরে রয়েছে সিঙ্গাপুর, তার উপরে রয়েছে দেখো ব্যাংকক, থাইল্যান্ডের ব্যাংকক, সবার উপরে থাকবে হানই, যেটা ভিয়েতনামে। তো আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার যে কান্ট্রিজ গুলো, সেগুলো কিন্তু খুব ইম্পোর্টেন্ট হয়ে যাচ্ছে। আরো আমরা কিছু দেখে নিই চলো ফটাফট। দেখো ট্রপিক অফ ক্যাপ্রিকন। ট্রপিক অফ ক্যাপ্রিকন কোন, কোন দেশের উপর দিয়ে গিয়েছে? আমরা আগে দেখলাম একটা প্রশ্ন যে ইকুয়েটর কোন, কোন দেশের উপর দিয়ে গিয়েছে? এখন প্রশ্ন করেছে ২০০৯ সালে ট্রপিক অফ ক্যাপ্রিকন কোন, কোন দেশের উপর দিয়ে গিয়েছে? তাহলে আমাদের এটাও জানতে হবে যে ট্রপিক অফ ক্যান্সার, এই ট্রপিক অফ ক্যান্সার কোন, কোন দেশের উপর দিয়ে গিয়েছে? বা ট্রপিক অফ ক্যান্সার ভারতবর্ষের কোন, কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে? এগুলোই বারবার কিন্তু প্রশ্ন আসবে। দেখো আবার ইন্টারন্যাশনাল ডেডলাইন নিয়ে প্রশ্ন। আগে করেছিল কোন, কোন দেশের ৪ টের বেশি স্ট্যান্ডার্ড টাইম রয়েছে। এখন প্রশ্ন করেছে যে ইন্টারন্যাশনাল ডেডলাইন এর মধ্যে কোন স্ট্রেটের উপর দিয়ে গিয়েছে? উত্তর হবে বেরিং স্ট্রেট। দেখো আবার মেডিটেরিয়ান সি নিয়ে প্রশ্ন করেছে। কেন মেডিটেরিয়ান সি বলছি? এই যে মাল্টা, এই মাল্টা হচ্ছে মেডিটেরিয়ান সি এর কাছে অবস্থিত একটা জায়গা। টপিক কিন্তু সেম আছে। শুধুমাত্র প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নের ডেপথ একটু কখনো বাড়ছে, কখনো কমছে। আবার সেই নর্থ সি রিলেটেড প্রশ্ন। ইউনাইটেড কিংডম অ্যান্ড ফ্রান্স এদের মাঝে কোন স্ট্রেট রয়েছে? স্ট্রেট অফ ডোভার, যেটা খুব নিউজে থাকে। আবার দেখো সি রিলেটেড প্রশ্ন। কোন সি, কোন কান্ট্রি তার বর্ডারিং কান্ট্রি? ইসরায়েল। আমাদের যে মিডল ইস্ট কান্ট্রিজ গুলো রয়েছে, ইসরায়েল, ইজিপ্ট, লেবানন, সিরিয়া, জর্ডান এবং অ্যারাবিয়ান কান্ট্রি, এগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। কারণ এগুলো সবসময় বিভিন্ন কারণে নিউজেই থেকে থাকে। কাস্পিয়ান সি রিলেটেড প্রশ্ন যে কোন কান্ট্রি কাস্পিয়ান সিকে বর্ডার করছে না? পরের প্রশ্ন দেখো অ্যাড্রিয়াটিক সি রিলেটেড কোয়েশ্চেন। যে এই যে অ্যাড্রিয়াটিক সি রয়েছে যেটা ইটালি এবং এই হেজেরোগোভিনা এবং ক্রোয়েশিয়ার মাঝে অবস্থিত। এই অ্যাড্রিয়াটিক সিতে কোন, কোন কান্ট্রিজ বর্ডার করছে? চলো তো তোমরা বুঝতে পারলে যে ম্যাপ বেসড কোয়েশ্চেন এর প্রিপারেশন তোমরা কিভাবে নেবে। পিআইকিউ তোমাদের একমাত্র সোর্স হওয়া উচিত। ম্যাপ বেসড কোয়েশ্চেন এবং কনসেপচুয়াল কোয়েশ্চেন এর প্রিপারেশন তোমরা কি পথে নেবে? কোন, কোন চ্যাপ্টারে বেশি ফোকাস করবে এবং কি লেভেলে ফোকাসটা করবে? তোমরা সেটা উপর থেকে পড়ে যাবে না একটু ডেপথলি আন্ডারস্ট্যান্ড করবে? এবং ম্যাপ বেসড কোয়েশ্চেন থেকে তোমরা এনালাইসিস করে
আমি তোমাদের কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখলাম। তো আমি বলব তোমরা লাস্ট ২০ বছরে 20 ইয়ার্স এর কোয়েশ্চেনস ফলো করে এবং ম্যাপে যতগুলো লোকেশন পরীক্ষায় এসেছে, সেগুলো একটা লিস্ট বানাও এবং সেই প্রতিটা লোকেশন তোমরা তার একটা স্টাডি ম্যাটেরিয়াল ডেভেলপ করো। যে এই প্রতিটা লোকেশনের আশেপাশে কোন ইম্পোর্টেন্ট লোকেশন রয়েছে, এই প্রতিটা লোকেশনের কোনো ইম্পোর্টেন্ট ফিচার্স আছে কিনা। তার সাথে আমাদের ISIS এর যে কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি ম্যাগাজিন এবং ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করে যতগুলো ইম্পোর্টেন্ট লোকেশন নিউজে আসবে, সেগুলোরও এই লিস্টে তুমি ইনক্লুড করতে থাকবে। তার সাথে NCERT আর আমাদের ISIS এর NCERT ক্রাক্স এগুলো থেকে তুমি কনসেপচুয়াল চ্যাপ্টারগুলো জিওমরফোলজি, মাউন্টেন, ক্লাইমেটোলজি, ওশেনোগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি এগুলো প্রিপারেশন করো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। যদি এই ভিডিওটা থেকে বেনিফিট পেয়ে থাকো, নিজের বন্ধুদের এবং পরিচিত সমস্ত অ্যাসপিরেন্টদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।